অনেক বছর আগেকার কথা। পাহাড়ে ঘেরা জঙ্গলে ঘেরা একটি সুন্দর গ্রাম ছিল। এই গ্রামে এক নিষ্ঠুর জমিদার বাস করত। তবে সে মৃত্যুকে অনেক ভয় পেত। কে কোথায় আছিস? আয় তো দেখি। যাই ওই চাষিদের কাছে। আমার সুদের টাকাগুলো এখনো আসলো না। সেই জমিদারটি প্রত্যেক গরিব চাষিকে চাষ করার জন্য কিছু সম্পদ দিত, কিন্তু তার 10 গুণ সম্পদ তার কাছ থেকে ফেরত নিত। কিন্তু এবছর কোনোরূপ বৃষ্টি হয়নি, তাই চাষিদের ফসলও তেমন হয়নি। তাই জমিদারকে তারা টাকাও ফেরত দিতে পারেনি। আয় তো আমার সাথে ওই চাষিদের বাড়ি যাই। এখনো তারা আমার পয়সাটা দিল না। বাবু, কোথায় যাচ্ছেন? যে চাষিদের বাড়ি যাচ্ছি। আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে, কিন্তু এখনো টাকাগুলো ফেরত দেয়নি, তাই সেগুলি উদ্ধার করতে যাচ্ছি। ক্ষমা করবেন বাবু, ছোট মুখে বড় কথা। এবছর তো ভালো ফসল হয়নি। তাহলে আমি কি করব শুনি? চাষিরা কোথা থেকে টাকা পাবে তাহলে? সেটা আমি কি করে জানবো? আমার টাকা নিয়েছে, আমাকে 10 গুণ সুদে ফেরত দিতে হবে, এটাই আমি জানি। আপনার তো এত টাকা, একটু পরে না হয় টাকাগুলো ফেরত নিতেন। তোমাকে ওদের নিয়ে ভাবতে হবে না, তুমি তোমার কাজ করো। তখন সেই জমিদারটি একটি গরিব চাষির বাড়িতে এসে পৌঁছায়। বাবু, আপনি আমার বাড়িতে এসেছেন? আপনি বললে আমি চলে যেতাম। আসুন আসুন। এই কে কোথায় আছিস রে? জল নিয়ে আয়। থাক, আমি এখানে খাতিরদারি করতে আসিনি, আমার কাছ থেকে নেয়া টাকাগুলি ফেরত নিতে এসেছি। জমিদার মশাই, কত মতো হয়েছে বলুন না একটু? এই সব মিলিয়ে সুদ মতো 5,000 টাকা হয়েছে। 5,000 টাকা? জমিদার মশাই, আমরা এত টাকা কোথায় পাবো? তাছাড়া এবারে তো ভালো ফসল হয়নি, আমাদের একটু সময় দিন। এত সব জানি না, আমার টাকা চাই। ঠিক আছে, যখন তুই সময় চাইছিস, তাহলে আজকের দিনটা তোর সময়। কালকে সকালে আমার টাকা চাই। কালকে সকালের মধ্যে টাকা না দিতে পারলে আমি তোর সব সম্পত্তি আমার নামে করে নেব। কাল সকালের মধ্যে? হ্যাঁ, কাল সকালের মধ্যে। জমিদারটি চাষির বাড়ি থেকে যাওয়ার পর গরিব চাষি মহা চিন্তায় পড়ে যায়। কিন্তু চাষিটি গরিব হলেও বুদ্ধিতে ছিল জমিদারের উপরে। তখন সে মনে মনে ঠিক করে, আমি শুনেছি জমিদার মশাই নাকি মৃত্যুকে খুবই ভয় পান। ওনাকে একবার মৃত্যু ভয় দেখালে কেমন হয়? চাষির বউ শুনতে পেয়ে বলে, তুমি কি জমিদারকে হত্যা করার বুদ্ধি করছো? আরে না না, আমি কেন হত্যা করতে যাব শুধু শুধু? যদি মৃত্যুর রাজা যম স্বয়ং আসেন তাহলে কেমন হয়? না মরেও যম দর্শন করতে চাও কি? কিন্তু কিভাবে না মরেও যম দর্শন? আজ রাতে ঠিক দেখতে পাবে। তুমি যেমন, তোমার বুদ্ধিও তেমন। কখন যে কি করো তুমিই জানো। আমি কিচ্ছু বুঝতে পারছি না। পারবে পারবে, সব বুঝতে পারবে, রাতটা হতে দাও। আচ্ছা গিন্নি, আমার জন্য কিছু জিনিস জোগাড় করে দিতে পারবে? কি কি লাগবে বলো। বেশি কিছু না, এই মানে কালো একটা কাপড় আর তোমার কিছু গয়না, এতেই হয়ে যাবে। আর বাকি যা জিনিস লাগবে আমি নিজেই জোগাড় করে নেব। এগুলো দিয়ে কি করবে? এখন এত সব বলা যাবে না, ধীরে ধীরে সব বুঝতে পারবি। কিছুক্ষণের মধ্যে বিকেল গড়িয়ে সন্ধে হতে শুরু করলো। ধীরে ধীরে ঘন অন্ধকার, আকাশে পূর্ণিমার চাঁদ, চারিদিক থেকে শুধু শেয়ালের ডাকের শব্দ শোনা যাচ্ছে। এই লোকটা আবার কোথায় গেল রে বাবা? সেই বিকেল থেকে বেরিয়েছে, এখনো আসার নামগন্ধ হয় না। তখনই যমরাজের বেশে এগিয়ে আসলো চাষি। কে আপনি? ইয়াম হে হাম, তোমার সময় শেষ, তোমাকে আমার সাথে এখন যেতে হবে। না না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না।
কোথায় গেলে গো? আমাকে ছেড়ে, আমাকে যে জমে নিতে এসেছে, আমাকে বাঁচাও। আরে গিন্নি চুপ করো, আমি তুমি? আমি তো ভয় পেয়ে গেছি। মনে হলো আমার শেষ সময় এসে গেছে, তাই যমরাজ আমাকে নিতে এসেছেন। তুমি যেভাবে সেজেছ, সেই জমিদার তো দূরের কথা, স্বয়ং যমরাজের মন্ত্রী চিত্রগুপ্তও চিনতে পারবেন না। সত্যি আমাকে চেনা যাচ্ছে না? আগু না, একদম না। মনে হচ্ছে সাক্ষাৎ যম দাঁড়িয়ে আছেন আমার সামনে। এখন চুপটি করে ঘুমিয়ে পড়ো, আমি আমার কাজে যাচ্ছি। ইয়াম হে হাম। তারপর সে যমরাজের বেশ ধরে সেই জমিদারের বাড়িতে যায়। জমিদারের বাড়ি পৌঁছে দেখে জমিদার মশাই বাড়ির মধ্যে বিছানায় ঘুমিয়ে আছেন। সেই জমিদারের নাম ছিল প্রদীপ চৌধুরী। দীপ চৌধুরী, এখনো ঘুমিয়ে আছিস? জমিদার ঘুম থেকে উঠে এদিকে ওদিকে তাকাতে থাকে। কে আমার নাম ধরে ডাকলো? আমি যমরাজ, তোকে নিতে এসেছি। তোর সময় শেষ, এখন চল আমার সাথে। আমি মনে হয় স্বপ্ন দেখছি, যমরাজ কোথা থেকে আসবেন? না, তুই কোনো স্বপ্ন দেখছিস না, তুই এখন জেগে আছিস। চল আমার সাথে। কে এখন আমার সাথে যমলোকে যেতে হবে। না, আমি মরতে পারি না, আমাকে ছেড়ে দিন, আমি মরতে পারি না। বেশি সময় নষ্ট করে লাভ নেই, আমাকে আরো মানুষের প্রাণ নিতে যেতে হবে। চল তাড়াতাড়ি, আমাকে ক্ষমা করে দিন। মৃত্যুতে ক্ষমা বলে কিছু হয় না, এটা বিধির বিধান। জন্মিলে মরিতেই হবে, কিছু করার নাই। আমাকে এই বাড়ির মতো ক্ষমা করে দিন। তুই ক্ষমা চাইছিস, কিন্তু তুই তো কাউকে ক্ষমা করিস না। তুই গরিব চাষিদের উপর অনেক অত্যাচার করেছিস, তারা টাকা ফেরত দিতে না পারলে তাদের বাড়ি ঘর সম্পত্তি নিজের নামে করেছিস। আমাকে ক্ষমা করে দিন, আমি আর তাদের কাছ থেকে জোর করে সম্পত্তি নিয়ে নেব না। আমি বাঁচতে চাই, আমি বেঁচে থেকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে একটা সুযোগ দিন। ঠিক আছে, তুই যখন চাইছিস তোকে একটা সুযোগ দেয়া যেতে পারে। তোকে একটা জীবন দান করলাম। এদিকে জমপুরিতে কি অবস্থা দেখা যাক একবার। মহারাজ, আপনার মনে হয় চাকরিটা চলে গেছে। কেন, কি হলো আবার? আমার চাকরি কেন যাবে? মহারাজ, আমি খবর পেয়েছি মর্তে নাকি নতুন এক জম গেছে। হ্যাঁ, আমাকে ছেড়ে নতুন জম? কে সেই জম? দেখি তো। ওই দেখুন মহারাজ, ওই যে যাচ্ছে জম। হ্যাঁ তো, সত্যি সত্যি এক নতুন জম। এটা আবার কে? এখন আমার চাকরি চলে গেলে কি করে হবে? সামনে যে জামাই ষষ্ঠী, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় পদ্মার ইলিশ আর দই মিষ্টি না নিলে আমার শাশুড়ি যে রেগে যাবেন। চিত্রগুপ্ত, তুমি কিছু একটা করো, আমার চাকরি গেলে আমি খাবো কি? মহারাজা, আমি কি করতে পারি? আমারও যদি চাকরিটা চলে যায় তাহলে এই বৃদ্ধ বয়সে কি কাজ করব? আপনি বরং মহাদেবকে ডাকুন। ঠিক বলেছ চিত্রগুপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হয়েছে যমরাজ, কেন ডাকছো এখন আমাকে? প্রণাম নিবেন মহাদেব, আমার জায়গাতে নতুন কে যমরাজ এসেছে। তোমার জায়গা কেউ নেয়নি, তুমি ভালো করে দেখবে যাও মর্তে ওটা আসলে কে। চিত্রগুপ্ত, আমরা চলো এক্ষুনি মর্তের উদ্দেশ্যে রওনা দিই। আমাকে দেখতে হবে কে সে যে আমার জায়গা নেয়। মহারাজ, আমাকেও যেতে হবে এই বৃদ্ধ বয়সে। আমার সাথে না গেলে তোমারও চাকরি চলে যাবে। না না মহারাজ, চলুন তাহলে, চলুন। এই মর্তে কোথায় খুঁজবো সেই নকল যমরাজকে? ওই তো একটা মানব এদিকেই আসছে মনে হয়। এ মানব, তুমি কি যমরাজের বেশধারী কোনো মানুষকে দেখেছো? কে যমরাজ? শুধু নাম বললে কি করে হবে? তার পদবি ঠিকানা তো বলতে হবে না, তাহলে তো চিনতে পারবো। কি বলছে এই মানব? আসলে আমি হলাম চিত্রগুপ্ত আর ইনি হলেন যমরাজ। ইয়াম হেহাম। যমরাজের বেশ ধারণ করে একজন বহুরূপী এই মর্তে ভ্রমণ করছে।
তাহলে তোমরা কারা, আর এই নাটকের পোশাক পরেই বা ঘুরছ কেন? আমি চিত্রগুপ্ত, আর ইনি হলেন মৃত্যুর রাজা যমরাজ। আজই আমরা যমলোক থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, তুমি চিত্রগুপ্ত আর ইনি হলেন মৃত্যুর রাজা যমরাজ। তাহলে আমিও মহাদেব, আজই আমি কৈলাস থেকে এসেছি। মূর্খ মানব, ইয়াম হাম। না চিত্রগুপ্ত, এই মানবের দ্বারা হবে না, আমাদেরই খুঁজতে হবে। তুমি এদিকটাই যাও, আর আমি এই দিক দিয়ে যাচ্ছি। তারপর যমরাজ একটি পথে এবং চিত্রগুপ্ত একটি পথে এগিয়ে চলেছে। কত সুন্দর এই মর্তলোক, স্বর্গ থেকেও তো বহুগুণ সুন্দর। এই তো মহারাজ এদিকে আবার চলে এসেছেন। মহারাজ, আপনিও এ পথ ধরে চলে এসেছেন? আপনি যে বললেন আমাকে এদিকে যেতে। আমাকে মহারাজ বলছে কেন? সেই ছদ্মবেশীকে না খুঁজে পেলে মহাদেব আপনাকে ছাড়বেন না। কে মহারাজ, আর আপনি বা কে? আমি আপনার মন্ত্রী চিত্রগুপ্ত। আজই তো যমলোক থেকে আসলাম। এই মর্তের সুন্দর পরিবেশ থেকে মনে হয় আপনার আর যমপুরীতে ফিরতে ইচ্ছে নেই। মনে হয় সত্যি সত্যি যমরাজ এসেছেন। এ কি তাহলে চিত্রগুপ্ত? আমাকে মনে হয় যমরাজা ভেবেছে। তাহলে আমাকে নাটক চালিয়ে যেতে হবে, না হলে আমার রক্ষে নেই। এদিকে যমরাজ চাষির বাড়ির সামনে এসে পৌঁছেছে। তখন চাষির বউ দেখতে পেয়ে, কি গো, কেমন শিক্ষা দিলে সেই জমিদারকে? জমিদার এখন মনে হয় জমের কাছে চলে গেছে। হে মাতা, তুমি কে? আমি তো তোমাকে চিনলাম না। আমি গো, আমি তোমার গিন্নি। এখানে কেউ নেই, তোমাকে আর যমরাজের অভিনয় করতে হবে না। সেই জমিদার শিক্ষা পেয়ে গেছে। হে মাতা, আমি যমরাজ, আজই যমলোক থেকে এসেছি। আমার সাথে চিত্রগুপ্তও এসেছে। আহারে, এখন আমার কাছে নাটক করে আর পার পাবে না। আমি আর ভয় পাবো না। আর কে চিত্রগুপ্ত? তখন নকল যমরাজ ও চিত্রগুপ্ত তাদের সামনে এসে পৌঁছান। চিত্রগুপ্ত, তুমি সেই ছদ্মবেশীকে দেখতে পেয়েছো? কে তুমি, আর আমাদের মহারাজের বেশ ধারণ করেছো কেন? মহারাজ, ছদ্মবেশী যমরাজকে পেয়ে গেছি। এটাই সেই ছদ্মবেশী। কি বলছো চিত্রগুপ্ত? আমি তো যমরাজ। এক্ষুনি ভুলে গেলে আমাকে? এক্ষুনি তো আমার সাথে যমলোক থেকে আসলি। এই ছদ্মবেশী, তোকে আমার মহারাজ উচিত শিক্ষা দিবেন। কি দুজন যমরাজ? কে আসল যমরাজ আর কে বা নকল? আমি আসল যমরাজ, আমি আসল যমরাজ। ইয়াম হে হাম। আপনারা একটু শান্ত হন, এক্ষুনি বিচার হয়ে যাবে কে আসল যমরাজ আর কে নকল। ঠিক আছে, দুজনেই যমলোকে চলুন। যে আসল যমরাজ সে ঠিক যেতে পারবে, আর নকলের মৃত্যু হয়ে যাবে। তখন চাষি যমরাজের বেশ ছেড়ে মাটিতে বসে পড়ে। আমাদের ক্ষমা করে দিন, আমি সেই জমিদারকে শিক্ষা দেওয়ার জন্য এটা করেছিলাম। ঠিক আছে, তোমাদের ক্ষমা করলাম। তাছাড়া এমনিতে মর্তে আসা হয় না। খুব ভালো লাগলো এসে। ঠিক আছে, এখন তাহলে আমরা আসি।